কম্পিটিটিভ এক্সাম একটা মোটামুটি টাফ এক্সাম, যেখান থেকে বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন সাবজেক্ট থেকে কোশ্চেন থাকে। কম্পিটিটিভ এক্সামে আমাদের পক্ষে সম্ভব নয় যে সমস্ত সাবজেক্ট পুঙ্খানুপুঙ্খভাবে সবটা পড়া, বা যদি পড়া সম্ভব হয় সেটা একটা লং টাইম প্রসেস। এখন আমাদের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেটা কিন্তু ম্যাথ, জিআই, জিকে এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু বেশিরভাগ কিন্তু হয়ে থাকে। জিকের একটা পার্ট বায়োলজি বা লাইফ সায়েন্স, সেই পার্টের মধ্যে হয়তো 2 বা 3 বা 5টা কোশ্চেন দেওয়া থাকে, এবং যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো অনেক সোজা। WBCS যে এক্সামটা হয় সেই এক্সামের মধ্যে এনভায়রনমেন্টাল পার্ট বা বায়োলজির যে পার্টটা প্রিলি এবং মেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকে যদি 5টা কোশ্চেন থাকে তাহলে 5টা কোশ্চেন অ্যান্সার দিতে পারলে অনেকটাই কোয়ালিফিকেশান মার্কস, বা পিলির ক্ষেত্রে মেনের ক্ষেত্রে সেটা অনেকটাই মার্কসটা কিন্তু চলে আসে। মেনের যেটা এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো হয়, বা কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো হয়, সেগুলো কিন্তু কতগুলো চ্যাপ্টারের উপর ভিত্তি করে হয়। আমরা আজকে যেই চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফটোসিনথেসিস আর রেসপিরেশন থেকে কতগুলো কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। আমাদের এই কোশ্চেনগুলোর মধ্যে আশা করছি যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো কভার করবে, এবং সেই কোশ্চেনগুলো যদি কেউ করতে পারে আশা করি সে কিন্তু বায়োলজির মধ্যে তারা কোনো কোশ্চেনে ভুল বা না অ্যান্সার দিয়ে আসবে না, বা ভুল অ্যান্সার দিবে না। এবং ফটোসিনথেসিস, রেসপিরেশন থেকে প্রায় হামেশাই একটা করে কোশ্চেন থাকে। এবং আর যেটা বলার উদ্দেশ্য যে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে গোটা বায়োলজি বা লাইফ সায়েন্সের যে কোর্সটা রয়েছে সেটা কমপ্লিট করব। পরপর ভিডিওগুলো আপনারা দেখবেন, এবং সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করে বেল আইকনটা আপনাকে ক্লিক করে রাখতে হবে, তাতে কী হয় পরপর ভিডিওগুলো পাওয়া যাবে। ফটোসিনথেসিস রেসপিরেশনের ক্লাসটা আমরা ভেবেছিলাম একটা ক্লাসের মধ্যে নেব, কিন্তু একটু বড় হওয়ার কারণে আমরা সেই ক্লাসটা 2টো ক্লাসের মধ্যে ভেঙেছি। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 1। চলো দেখা যাক যে ক্লাস 1-এর মধ্যে কী কী আমরা জানবো। আমরা চলে এসেছি ক্লাসরুমে। আমাদের টপিক হচ্ছে ফটোসিনথেসিস রেসপিরেশন ক্লাস 1। ফটোসিনথেসিস সম্বন্ধে আমরা পড়বো, সেটা পড়ার জন্য যেটা জানবো সেটা হচ্ছে ডেফিনেশন। ফটোসিনথেসিস কথা বলতে গেলে যেটা প্রথমেই বলতে হয় যে ফটোসিনথেসিস হচ্ছে লাইট এনার্জি কনভার্টেড টু কেমিক্যাল এনার্জি, মানে লাইট এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি ভালো করে বলতে হয় যে ফটোসিনথেসিস হচ্ছে কি কি লাগে, বা তার যে কি কি রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে জল আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, লাইট আছে, ক্লোরোফিল আছে, এগুলো হচ্ছে তার কি কি লাগে, এবং কোথায় হয়, পাতার মেসোফিল ফলাতে হয়, এবং কি কি তৈরি হয়, গ্লুকোজ বা স্টার্চ তৈরি হয়, তার সঙ্গে ওয়াটার তৈরি হয়, তার সঙ্গে অক্সিজেন তৈরি হয়। তাহলে যদি সবটাকে একসঙ্গে বসিয়ে ধরা হয়ে থাকে তাহলে বলতে হবে একটা জটিল শারীরবৃত্তীয় প্রসেস, এবং জল ও কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় সূর্যালোক এবং ক্লোরোফিলের দ্বারা ক্লোরোফিলযুক্ত কোষে গ্লুকোজ জাতীয় খাওয়া তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে জল ও অক্সিজেন তৈরি হচ্ছে। অর্থাৎ টোটাল প্রসেসটা হচ্ছে একটা বড় প্রসেস, সেজন্য জটিল শারীরবৃত্তীয় প্রক্রিয়া কথাটা আমরা উল্লেখ করছি। এখানে একটা কোশ্চেন আছে যে কেমিক্যাল ইকুয়েশন ফটোসিনথেসিসের। কেমিক্যাল ইকুয়েশনটা কোশ্চেনটা দিবে কিভাবে, হয়তো একটা কেমিক্যাল ইকুয়েশন আছে, তার মধ্যে কোনো একটা পয়েন্ট আউট করে দিয়েছে, সেই পয়েন্টের জায়গাতে ওটা আপনাদেরকে ওই জায়গাটাতে বসাতে হবে আর কি। সেই হিসাবে কেমিক্যাল ইকুয়েশন এখানে রয়েছে 6CO2 প্লাস 12H2O, সানলাইট, ক্লোরোফিল, C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। এইটা হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন। হয়তো এখানে H2টা আউট করে দিল, H2টা আপনাকে বসাতে হবে, অর্থাৎ খুব ভালো করে এটা কিন্তু মুখস্থ করবেন। তৃতীয়ত হচ্ছে এর যে ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর লাগে, যেগুলো একটু আমরা আলোচনা করেছি। এর যে এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে কি রয়েছে, এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে রয়েছে লাইট। ফার্স্ট হচ্ছে লাইট, সূর্যালোক। লাইট অর্থাৎ এখানে সূর্যালোক, রাত্রেবেলায় যে টর্চের লাইট বা বাল্বের লাইট, এইগুলোতে কিন্তু ফটোসিনথেসিস হয় না। কেন হয় না? কারণ সূর্যালোকের মধ্যে ফোটন কণা থাকে, যে ফোটন কণাটা ফটোসিনথেসিসের জন্য সাহায্য করে। ফোটন কণা বিহীন কোনো আলোতে কিন্তু ফটোসিনথেসিস বা ফটোসিনথেসিস হবে না, ঠিক আছে। এবার কার্বন ডাইঅক্সাইড,
অঙ্গারত্বীকরণ করতে বা কার্বন অ্যাসিমিলেশন করতে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা লাগবেই, এটা সবসময় মনে রাখবেন। অর্থাৎ গ্লুকোজ তৈরি করতে যে গ্লুকোজের যে কার্বন রয়েছে, সেই কার্বনটা সেই কার্বনটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে এসেছে। ওয়াটার, জল, আমাদের ফটোসিনথেসিস প্রক্রিয়ায় যে জলের গুরুত্বটা কিন্তু অপরিসীম, কারণ জল থেকেই কিন্তু অক্সিজেন তৈরি হয়ে থাকে। উদ্ভিদের ফটোসিনথেসিসের দ্বারা জল থেকে কিন্তু অক্সিজেনটাই তৈরি হয়ে থাকে। কেমিক্যাল সাবস্টেন্স মানে হচ্ছে কিছু কিছু এই উৎসেচক লাগে, সেগুলো কিন্তু লেগে থাকে। এবার হচ্ছে টেম্পারেচার হচ্ছে নির্দিষ্ট টেম্পারেচার কিন্তু শ্বাস ভালো হয়। সব টেম্পারেচার যদি শ্বাস ভালো হয় তা কিন্তু নয়, কম বেশি আছে, কিন্তু ভালো যদি বলতে হয় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার কিন্তু লাগে। অক্সিজেন লাগে, অনেক সময় অক্সিজেন কিন্তু লাগে। অনেকে বলে যে ফটোসিনথেসিস করতে গেলে অক্সিজেন লাগে না, কিন্তু অনেক বিক্রিয়া আছে, যেমন ফটো রেসপিরেশন, এইসব বিক্রিয়াগুলো আছে যেগুলো কিন্তু অক্সিজেন লাগবে। ইন্টারনালের মধ্যে রয়েছে যেমন ক্লোরোফিলটা হচ্ছে বিভিন্ন টাইপের হয়, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, এরকম করে হয়। তার মধ্যে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বিটা একটু মনে রাখতে হবে। ক্লোরোফিল ছাড়াও ক্যারোটিনয়েডস, জ্যান্থোফিল এইসবগুলো রয়েছে। আর উৎসেচকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রুবিস্কো বলে একটা উৎসেচক থাকে, রাইবোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ এবং অক্সিজেনেস। এই রুবিস্কো এনজাইমটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর কেমিক্যাল সাবস্টেন্স মধ্যে আরো কিছু এনজাইম বা কিছু বাহক বা রিসেপ্টর কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু সাহায্য করে। এছাড়া প্রোটোপ্লাজম কেন হচ্ছে, কারণ প্রোটোপ্লাজমের মধ্যে কিন্তু কোষীয় অঙ্গাণু থাকে, কোষীয় অঙ্গাণুর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে ফটোসিনথেসিসের সাইট অ্যাকচুয়ালি, কারণ ক্লোরোপ্লাস্টের দুটো পার্ট, গানা এবং স্টোমা, সেখানে কিন্তু ফটোসিনথেসিসটা হয়। দ্বিতীয় পয়েন্টে আমরা বলছি যে অ্যানাবলিজম। ফটোসিনথেসিস হচ্ছে একটা উপচিতি বিপাক কেন বলছি, কারণ এদের শুষ্ক ওজনটা বৃদ্ধি পায়, সেজন্য তার নাম হচ্ছে উপচিতি বিভাগ। অর্থাৎ অ্যানাবলিজমটা কিন্তু একটু মনে রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে কার্বন অ্যাসিমিলেশন, মানে অঙ্গারত্বীকরণ। ফটোসিনথেসিসে যে কার্বনটা ইউজ হয়, সেই কার্বনটা কি করে, অঙ্গারত্বীকরণ অর্থাৎ পিজিএ তৈরি করতে সাহায্য করে। পিজিএ মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা তৈরি করতে সাহায্য করে, যার থেকে কিন্তু গ্লুকোজ বা পিজিএলডি এসবগুলো কিন্তু তৈরি হয়। এই কার্বনটাই কিন্তু সাহায্য করে, এবং এই কার্বনের দ্বারাই হয় বলে কার্বন অঙ্গারত্বীকরণ বলা হয়ে থাকে। এরপরে ফটোসিনথেসিসের দুটো ফেজ, একটা বলা হয় লাইট রিঅ্যাকশন, একটা বলা হয় ডার্ক রিঅ্যাকশন। সংক্ষেপে জানতে হবে, খুব বেশি জানার দরকার নেই। লাইট রিঅ্যাকশন, তাহলে লাইট রিঅ্যাকশনের যে সাইট রয়েছে, সেই সাইটটা কোথায়? লাইট রিঅ্যাকশন হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের কোয়ান্টিজমের মধ্যে, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের গ্রানার ভিতরে লাইট রিঅ্যাকশনটা কিন্তু হয়ে থাকে। কি কি লাগে যদি বলতে হয়, তাহলে বলতে হবে এর জন্য সূর্যালোক ক্লোরোফিল তো থাকছেই, তার সঙ্গে হচ্ছে এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিকোটাইড ফসফেট, সেই এনএডিপি লাগে। তার সঙ্গে লাগে জল লাগে। কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু লাইট রিঅ্যাকশনে লাগে না। প্রোডাক্ট হিসাবে যদি তৈরি হয় তাহলে সেখানে অক্সিজেন তৈরি হয়, ওয়াটার তৈরি হয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এনএডিপিএইচ, যেটা ডার্ক রিঅ্যাকশনের ফার্স্ট প্রোডাক্ট হিসাবে বা প্রথম যেটা লাগে সেটা হিসাবে কাজ করে। সেই এনএডিপিএইচ+, যেটা লেখা আছে এখানে দেখুন, সেখানে এইটা কিন্তু লাগে। তৃতীয়ত হচ্ছে ডার্ক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি তৈরি লাগে, ওই যে এনএডিপিএইচ+টা লাগে, এবং তার সঙ্গে কি লাগে, তার সঙ্গে বিভিন্ন রকম ডিফাইন টাইপ অফ এনজাইম লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, এগুলো কিন্তু লাগে। আর রিকোয়ারমেন্ট এগুলো হচ্ছে, আর কোথায় হচ্ছে ক্লোরোপ্লাস্টের যে স্টোমা রয়েছে, সেই স্টোমা অঞ্চলে কিন্তু হয়, কারণ স্টোমা অঞ্চলে যে এনজাইমগুলো পাওয়া যায় সেগুলো ডার্ক রিঅ্যাকশনের জন্য লাগে, সেটা স্টোমাতে কিন্তু হয়ে থাকে। প্রোডাক্ট কি তৈরি হয়, প্রোডাক্ট হচ্ছে এনএডিপি, আরইউবিপি আগের ডার্ক রিঅ্যাকশনে লাগে, সেই আরইউবিপিটা তৈরি হয়ে থাকে, এবং তার সঙ্গে বিভিন্ন রকম অল্প স্বল্প এটিপি তৈরি হয়ে থাকে, এবং গ্লুকোজ তৈরি হয়, এগুলো কিন্তু তৈরি হয়ে থাকে। এরপর যেটা আমরা করবো সেটা হচ্ছে অক্সিডেশন এবং রিডাকশন, যে রিঅ্যাকশন গুলো আছে সেই জারণ বিজারণ প্রক্রিয়াটা রয়েছে সেটা কিন্তু আমরা করবো। এখন ফটোসিনথেসিসের যে বিক্রিয়াটা আমরা পড়ে এলাম, সেই ফটোসিনথেসিসের বিক্রিয়াটা হচ্ছে একটা জারণ বিজারণ প্রক্রিয়ার মধ্যে পড়ে। সেই বিক্রিয়ার মধ্যে কি রয়েছে, সেই বিক্রিয়ার মধ্যে দেখবো আমরা জলটা ভেঙে যে অক্সিজেন তৈরি হয়, অর্থাৎ জলটা ভেঙে যে অক্সিজেন তৈরি হওয়াটাকে বলা হচ্ছে অক্সিডাইজড, যেটা বলা হয় জারণ। আর কার্বন ডাইঅক্সাইডটা বিজারণের মাধ্যমে, রিডিউসডের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়। অর্থাৎ একটা বিক্রিয়ার মধ্যে আমরা জারণ বিজারণ প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি, সেই জন্য এটা আমরা করবো। পরের পয়েন্ট রয়েছে 9 নম্বর যে পয়েন্টটা রয়েছে, সেই পয়েন্টটাতে রয়েছে যে ফটোসিনথেসিস, এখানে লেখা আছে স্পঞ্জি এবং স্প্যালিসেড প্যারেনকাইমা সেল অফ হায়ার প্ল্যান্ট রেসপন্সিবল ফর দ্য ফটোসিনথেসিস, মানে অর্থাৎ
উচ্চ শ্রেণীর যে সমস্ত উদ্ভিদ আছে সেই উচ্চ শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে স্পঞ্জি বা প্যারাসিট প্যারেনকাইমাতেই ফটোসিনথেসিসটা হয়ে থাকে। কিছু কিছু পয়েন্টে কিছু কিছু সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় কিছু কিছু উদ্ভিদের মূলের দ্বারা। সেগুলো কি কি আছে, যেমন বীজ, ভেন্ডা, পানি ফল, আসনা, এগুলো আছে, এগুলো হচ্ছে মূলের দ্বারা ফটোসিনথেসিসটা হয়ে থাকে। এখন সব অনেক আলো রয়েছে, আলোর যে অনেকগুলো ভাগ রয়েছে আমরা প্রত্যেকে জানি, বেনিয়া, সহকলা বা জিরো। তার মধ্যে লাল আর ব্লু, অর্থাৎ রেড এবং ব্লু, লাল আর নীল, এই রঙের কিন্তু সালোক সংশ্লেষ ভালো হয়। এই রঙগুলো যদি সূর্য থেকে এসে এই রঙের মধ্যে সালোক সংশ্লেষ ভালো হয়। এখন সূর্য থেকে যে আলোগুলো আসে সেগুলো হচ্ছে ডিফাইন্ড ওয়েভলেন্থ, মানে ডিফাইন্ড তরঙ্গ বিশিষ্ট হয়ে থাকে। তার মধ্যে লাল এবং নীল রঙেতে সালোক সংশ্লেষটা সব থেকে ভালো হয়। এই পয়েন্টটা কিন্তু একটু মনে রাখবেন। পরের পয়েন্ট হচ্ছে কম্পেনসেশন পয়েন্ট, ক্ষয়পূরণ বিন্দু। ভোরবেলায় যখন সালোক সংশ্লেষ হয় তখন সালোক সংশ্লেষের হারটা আর শোষণের হারটা কিন্তু সমান হয়, কারণ ভোরবেলার দিকে আলোটা অত বেশি পড়ে না, রাতের দিকে উদ্ভিদ শোষণ প্রক্রিয়া চলে, তখন সালোক সংশ্লেষ এবং শোষণের হারটা কিন্তু সমান হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের উৎপাদনটা কিন্তু সমান হয়। সেই সময়টায় সেটাকেই বলা হচ্ছে ক্ষয়পূরণ বিন্দু বা কম্পেনসেশন পয়েন্ট। এটা কিন্তু মনে রাখবেন। রাত্রেবেলা গাছের নিচে থাকা অনুচিত কেন? আমার একটা প্রশ্ন এখানে আছে, আমি সে বক্স দিয়ে রেখে দিয়েছি। তার কারণটা হচ্ছে রাত্রেবেলা কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষ করে না, শ্বসন প্রক্রিয়া করে। শ্বসন প্রক্রিয়া মানে উদ্ভিদ তার নিজের দেহ থেকে বা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে, যে অক্সিজেনটা আমরাও গ্রহণ করি। অতএব গাছের নিচে তলায় থাকলে আমাদের একটা শ্বাসকষ্ট বা অক্সিজেনের অভাব দেখা দিতে পারে। সেই জন্য রাত্রেবেলা গাছের নিচে থাকা অনুচিত। ঠিক আছে, পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন মানে কি? এটিপি তৈরি হওয়া। আমাদের দেহের মধ্যেই হোক বা যে কোনো জীবের দেহের মধ্যেই হোক কিন্তু এটিপি থাকে। তেমনি উদ্ভিদের ক্ষেত্রে যাদের থেকে ফটোসিনথেসিস হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এটিপি থাকে। যে এটিপিটা কি করে? যে এটিপিটা তৈরি হয় এডিপি থেকে, অ্যাডিনোসিন ডাইফসফেট, সেটা ফসফেট গ্রুপের সঙ্গে যুক্ত হয়, দিয়ে এটিপি তৈরি করে। পরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে ফটোসিনথেসিস হয় না কাদের, ডু নট ফটোসিনথেসিস মানে ফটোসিনথেসিস হয় না কার? ফটোসিনথেসিস হয় না হয় হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাগারিকাসের ফটোসিনথেসিস কিন্তু হয় না। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে অ্যাগারিকাস ছাড়াও ইস্টের দেহের কিন্তু ফটোসিনথেসিস কিন্তু হয় না। ইস্টের দেহের মধ্যেও ফটোসিনথেসিস হয় না। স্যাপ্রোফাইট যে সমস্ত উদ্ভিদগুলো আছে, অর্থাৎ মিত্রজীবী, তাহলে ইস্টের দেহের মধ্যেও কিন্তু ফটোসিনথেসিসটা হয় না। এছাড়াও ল্যাকটেসিয়া, তার দেহের মধ্যেও কিন্তু ফটোসিনথেসিস হয় না। এছাড়াও বিভিন্ন রকম উদ্ভিদ আছে তাদের ক্ষেত্রে, যেমন ছত্রাক জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো আছে, অ্যাগারিকাস তো বললাম, তাছাড়াও আরো যে ছত্রাকগুলো আছে যেমন মিউকর, এদের দেহ কিন্তু ফটোসিনথেসিসটা হয় না। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে 1 গ্রাম ফ্যাট বা 1 গ্রাম গ্লুকোজ, সেখান থেকে কত অণু বা কত এনার্জি তৈরি হয়। 1 গ্রাম গ্লুকোজ থেকে 686 কেসিএল এনার্জি তৈরি হয়, এটা কিন্তু মনে রাখবেন। কিছু ক্লোরোফিলযুক্ত প্রাণী আছে, সেই ক্লোরোফিলযুক্ত প্রাণীগুলোর নাম কি? সেগুলোর মধ্যে আছে যেমন ইউগ্লিনা, ক্যালসিয়াম। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে, সেগুলো কিন্তু আমরা তুলে একটা কম্প্যাক্ট নোট তৈরি করেছে। এরপর রয়েছে হিল বিকারক। তার উদাহরণ কি? এনএডিপি কে বলা হয় হিল বিকারক। এনএডিপি ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিকোটাইড ফসফেট। দুটো কোএনজাইমের নাম করুন। দুটো কোএনজাইম হচ্ছে যেমন এনএডিপি, এডিপি, দুটো কোএনজাইম। ফটোলাইসিস, জলের বিশ্লেষণ। জলটা ভেঙে গিয়ে H+ এবং OH- উৎপন্ন হয়, আবার OH থেকে পরবর্তীকালে জল ও অক্সিজেন উৎপন্ন হয়। বিজ্ঞানী রবার্ট হিল দেখেছিলেন বলে এর নাম হয়েছে হিল বিক্রিয়া। অর্থাৎ ফটোলাইসিস সেটাই হচ্ছে হিল বিক্রিয়া। প্রথম হচ্ছে ডার্ক রিয়াকশনকে একটা অন্য নামে ডাকা হয়, একবার পরীক্ষায় কোশ্চেন এসেছিল। ডার্ক রিয়াকশনকে বলা হয় থাকে ব্ল্যাকম্যান রিয়াকশন, এটা কিন্তু মনে রাখবেন। ফটোফসফোরাইলেশন, এটিপি ফটোফসফোরাইলেশন, এডিপি প্লাস পিআই যুক্ত হয়ে এটিপি তৈরি করছে, বা এটিপি ভেঙে এডিপি প্লাস পিআই তৈরি করছে, এটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। ম্যাক্সিমাম রেট অফ ফটোসিনথেসিস, সব থেকে বেশি ফটোসিনথেসিস কার দেহের মধ্যে হয়? সেটা হচ্ছে কোরেল্লা দেহের মধ্যে সব থেকে বেশি ফটোসিনথেসিস হয়ে থাকে। ফটোসিনথেটিক কোশেন্ট অর্থাৎ পিকিউ হচ্ছে অক্সিজেনের পরিমাণ ডিভাইড বাই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, তাকে বলা হচ্ছে পিকিউ, ফটোসিনথেটিক কোশেন্ট। অক্সিজেনের পরিমাণ আমরা বিক্রিয়ায় দেখে এসেছি 6 এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বিক্রিয়ায় দেখে এসেছি 6, অতএব 6/6 = 1। তাহলে পিকিউ এর মান ফটোসিনথেসিসে সবসময় 1 হয়, এটা কিন্তু মনে রাখবেন। কেলভিন চক্রটা কি? অ্যাকচুয়ালি 6 RUBP থেকে 10 PGLD। RUBP ফুল ফর্ম হচ্ছে রাইবুলোজ বিসফসফেট,
আর 10 পিজিএলডি অর্থাৎ পিজিএলডি ফর্ম হচ্ছে ফসফোগ্লিসাইল ডিহাইড। এই গেল আমাদের ফটোসিনথেসিসে কিছু কোশ্চেন। 24টা মোট কোশ্চেন আমি বললাম, এটা একটু তৈরি করবেন। আশা করি যতগুলো কম্পিটিটিভ পরীক্ষা আজ পর্যন্ত হয়েছে সব এর কোশ্চেনগুলোর মধ্যে একটা জিস্ট করে আমরা কিন্তু এটা রেডি করেছি। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো ফটোসিনথেসিস রেসপিরেশন থেকে। সেই নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই সেই বেল আইকনটি একটু অন করে নেবেন যাতে নেক্সট ক্লাসটি পেয়ে থাকেন। এবং যা যা অসুবিধা হবে যদি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার যে হোয়াটসঅ্যাপ নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেতে কল করবেন বা হোয়াটসঅ্যাপতে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি সমস্ত কোশ্চেনের উত্তর দিতে বাধ্য থাকিব। আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসে আবার আমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।